প্রবাহমান বৃষ্টির আলাপথে চারপা সাদাটে হয়ে আছে। কালো মেঘাচ্ছন্নের ঘোলাটে রঙিন আলোর বিশ্রী রকম বৃষ্টির শব্দে সবদিক যেন বিধুকা মনে হচ্ছে। নিলয় লাল রঙা রক্তের শ্রবণায় নিজেকে বিলীন করে গাড়ি স্টার্ট দেয়। কদাচিৎ স্থানের আবছায়াকে পিছনে ফেলতে যখনই সে চলে আসবে তখনই শুনতে পায়, আমাকে ছেড়ে দিন, আমাকে বাঁচান। নিলয় থেমে যায়, গাড়ি থেকে নামেও। বৃষ্টির ফোঁটায় চারপাশ তেমন দেখা না গেলেও ঠিকই একটা করুণ আত্মচিৎকার শুনতে পাচ্ছে নিলয়। নিলয় সেদিকে অগ্রসরিত হয়। মেইন রাস্তা থেকে খানিকটা ভিতরে বড় জঙ্গল, সেগুন আর মেহগনি গাছের গোড়ার সাথে ছোট ঝাউ আর বেরি গাছের ভরপুর। কিছুই তেমন দেখা যাচ্ছে না। কিছু সময় পর পর নিলয় বারবার থেমে থেমে শুনতে পাচ্ছে, আমাকে ছেড়ে দিন, আমাকে বাঁচান। নিলয় দ্রুত যেতে থাকে শব্দের সূচনাতে। এক সময় হঠাৎ শব্দটা থেমে যায়। নিলয় ধীর পায়ে শব্দের সমাপ্তির এখানে চলে আসে, কিন্তু সেখানে কেউ নেই। বৃষ্টিটা হুট করে থেমে যায়। বিদ্যুৎ চমকাতে থাকে। বড় গাছের সবুজ পাতাতে বৃষ্টির ফোঁটা আবহমানের টুপ টুপ শব্দগুলো যেন বিরতিহীন হয়ে পড়েছে নিচের দিকে। নিলয় কিছু সময় সেখানে দাঁড়ায়। ফিরে আসার জন্য প্রস্তুত হতেই শুনতে পায়, ওড়না দিয়ে হাত দুটো বেঁধে নে, মুখটা চেপে ধরে রাখ। নিলয় অবাক হয়। কিছুটা পাশেই ঝোপ নড়ার দৃশ্য দেখল বিদ্যুৎ চমকানোর আলোতে। নিলয় সেদিকে এগিয়ে যায়। কিছুটা কাছে যেয়ে দেখে তিনজন সাদা টুপি পরা, আরেকজন গায়ে লাল কাপড় পরে একটা মেয়েকে চারজন ছেলে চেপে ধরে আছে। নিলয় আরো কাছে যায়। যে ছেলেটা লাল শার্ট পরে কপালে তিলক লাগিয়ে আছে, সে ছেলেটা মেয়েটার মুখ চেপে ধরে আছে। আর বাকি তিনজন সাদা টুপি পরা ছেলেদের মধ্যে একজন পা, একজন পেট, আরেকজন ওড়না টেনে হাত বাঁধার চেষ্টা করছে। নিলয় বিভৎস গম্ভীর গলায় বলে, এখানে কি হচ্ছে? ওরা চমকে যায়। পাশে তাকিয়ে দেখে কালো পোশাক পরা একজন লোক দাঁড়িয়ে আছে। মাথায় লম্বা কালো টুপি, গায়ে কালো লম্বা পোশাক, মুখটা দেখা যাচ্ছে না তার। চারজন ছেলের মধ্যে থেকে একজন বলে ওঠে, কে তুই? এখানে কি করছিস? চুপচাপ চলে যা, না হলে তোকে মেরে ফেলবো। এখানে কি হচ্ছে? মাদা, তোকে বলতে হবে? শোন, রাকেশ্বর বন্ধুরা যা করে তা কাউকে বলে করে না। সোজা চলে যা, আর না হলে আমাদের সাথে লেগে পড়, মজা পাবি। মেয়েটার দিকে তাকায় নিলয়। অষ্টাদশী সুন্দরীদের মতো মনে হলেও বয়সটা প্রায় নিলয়েরই সমানে। মুখে হাত চেপে রাখার কারণে শব্দ করে ওঠে সে। বৃষ্টির ফোঁটার সাথেও যেন মেয়েটার চোখের পানিগুলো গড়িয়ে পড়ছে নিচয়। নিলয় বলল, তোদের মাথায় টুপি, একজনের কপালে তিলক, তোরা এমন কেন করছিস? দেখে তো মনে হচ্ছে মাদ্রাসার ছেলে আর মন্দিরে পড়ে থাকা এক ছেলে তোরা। ভাই, মাথা গরম করাস না। মেয়েটার উপর নজর ছিল, আজকে সুযোগ পেয়েছিস। আর কোথায় লেখা আছে টুপি তিলক পরে নারীর দেহকে ছুঁতে পারবো না? তোর মুখটা দেখা আর কাজে লেগে পড়। নিজেকে ফেরেশতা মনে করিস না। আরে সাব্বির, এত কথা কেন বলছিস? শালাকে মেরে দে। আব্বির নামের একটা ছেলে বসা থেকে উঠে দাঁড়ায়। সাদা পাঞ্জাবির পিছন থেকে একটা বড় ছুরি বের করে। নিলয়ের দিকে সরে আসতেই নিলয় জোরে ঘুষি দেয় ছেলেটার নাক বরাবর। সাব্বির পড়ে যায় মাটিতে। সাথে সাথেই তিনজন ছেলে বসা থেকে উঠে দাঁড়ায়। নিলয় পিস্তল বের করে ওদের দিকে তাক করে। রাকেশ বলে, শোন, তুই কে আমরা জানি না, তবে আমাদের মারিস না। আমরা চলে যাচ্ছি, তবে মনে থাকবে তোর কথা। আবার দেখা হবে। আমরা চিনবো না তোকে, কিন্তু সময় আমাদের দেখা করাবে। হা, আচ্ছা। সাব্বিরকে তুলে ওরা নিয়ে যায়। নিলয় মেয়েটাকে টেনে তোলে। মেয়েটা ভয়ার্থ দৃষ্টিতে বুকে হাত চেপে ধরে দাঁড়িয়ে থাকে। নিলয় ঝোপের উপর থেকে ওড়নাটা নিয়ে মেয়েটার হাতে দেয়। নিজের লজ্জাঙ্গ ওড়না দিয়ে ঢেকে নিলয়ের দিকে তাকায়। নিলয় গম্ভীর গলায় প্রশ্ন করে, নাম কি তোমার? জি, নেহা। নিলয় নেহাকে নিয়ে মেন রাস্তার উপর চলে আসে। গাড়ির কাছে এসে দাঁড়ায়। বৃষ্টির প্রবণতা আবহিত চলমান প্রকৃতিতে। নেহার দিকে তাকিয়ে নিলয় বলে, কি করো তুমি? এত রাতে ওদের সাথে কিভাবে দেখা হলো তোমার? আমার না কোথাও যাওয়ার জায়গা নেই, আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেবেন?
গ্রাম থেকে এসেছি, কয়েক মাস হলো। খালার বাসায় থাকতাম, কিন্তু খালা আমাকে পতিতালয়ে বিক্রি করে দিয়েছিল। নিলয় পা থেকে মাথা অবধি তাকায় নেহার দিকে। কেমন যেন মায়া মায়া ভাব মুখটার উপর। নিলয় কিছু বলে না, ইশারা করলো গাড়িতে উঠতে। নিলয় গাড়ি চালায়। নেহা সিটে হেলান দিয়ে কাঁচুমাচু হয়ে বসলো। নেহার এমন মায়াবী সংবেদনশীল চাহনি আর আকাশ চুম্বন আগ্রহ চেহারা দেখে নিলয়ের বড্ড মায়া লাগে। নিলয় গাড়ি চালাতে চালাতে বলে, তোমার ভয় করছে না আমার সাথে যেতে? না, যে ছেলে অন্য ছেলেদের থেকে একটা মেয়েকে বাঁচাতে পারে, সে আর যাই হোক, আমার কোনো ক্ষতি সে করবে না। আর যদি ক্ষতি করারই থাকে, সে তখনই করতো বা এখনো করতে পারে। নিলয় অবাক চোখে তাকায়। কি সাবলীল দুটি আঁখি মেয়েটার! সে যেন কোনো এলো প্রকৃতির এক অপরূপ রাজকন্যা, যে কিনা রাজার নিয়ম ছেড়ে বের হয়ে পড়েছে। নিলয়ের অবাক চাহনির মানে খোঁজার চেষ্টা করে। এরকম অচেনা কেউ এতটা ভরসা করবে নিলয় ভাবেনি। নিলয়ের চেনা অন্ধকার জগতে মানুষের ভরসা জিনিসটা হাস্যকর ছাড়া আর কিছু না। অথচ সেখানে কোনো মানুষ তাকে বিশ্বাস করলো, ভাবতেই নিলয় চুপ হয়ে যায়। নিলয় আর কিছু না বলে, গাড়ি চালাতে থাকে। বিশাল বড় একটি বাড়ির সামনে এসে থামে নিলয়ের গাড়িটা। গাড়ি থামতেই ভিতর থেকে 3 জন ছেলে দৌড়ে আসে নিলয়ের গাড়ির সামনে। মাসুম নামের একটা ছেলে গাড়ির দরজা খুলে দেয়। দরজা খুলে সে নিলয়কে প্রশ্ন করে, ভাই, আজ এত দেরি হলো কেন আসতে? মিশন কি ফেল? নিলয় কখনো মিশন ঠিকমতো শেষ না করে আসে না। কখনো কোনো মিশন নিলয় ইনকমপ্লিট করছে নাকি? নিলয় গাড়ি থেকে নামার সাথে সাথেই নেহাও গাড়ি থেকে নামে। সবাই কিছু সময় মেয়েটার দিকে তাকিয়ে থাকে। নেহা নিলয়ের দিকে তাকায়। নিলয় তার মুখ থেকে কাপড় সরাতেই এমন একটা মায়াময় চেহারা নেহা দেখবে কখনো আশা করেনি। সে হয়তো ভেবেছিল পিস্তল হাতে ছেলেটা অনেক ভয়ঙ্কর হবে, দেখতে অনেক হিংস্র হবে। গাড়িতে থাকা অবস্থায় নিলয় মুখে মাস্ক পরেই ছিল। নেহার কল্পনাতে নিলয় হিংস্র মানব হতে পারত, কিন্তু না, নিলয় দেখতে একদম আলাদা, প্রচন্ড ইনোসেন্ট আর মায়াবী দেখতে। সিয়াম এসে বলে, ভাই কে ইনি? নেহা ওর নাম, রাস্তায় পেয়েছি, আজ থেকে আমাদের সাথেই থাকবে। কেন, তোমার রুলস কি তাহলে শেষ হয়ে গেল? না, নিলয়ের দেওয়া রুলস কখনো শেষ হবে না। তাহলে তুমি তো বলেছিলে আন্ডারওয়ার্ল্ডে থাকতে হলে নারী থেকে দূরে থাকতে হবে, কারণ নারী তো ছলনাময়ী। ও বিপদে পড়েছিল। রাস্তায় 4 জন ছেলে মিলে তাকে ধর্ষণ করতে চেয়েছিল। আমি তাকে ওদের কাছ থেকে বাঁচাই। পরে জানতে পারি মেয়েটার কেউ নেই, সে একদম একা। নিজের খালা তাকে পতিতালয়ের দালালদের কাছে বিক্রি করে দেয়। সব জেনে একটা মেয়েকে কিভাবে রাস্তায় ফেলে রাখি বলতো, তাই তাকে নিয়ে এসেছি। কিন্তু সে কি করবে? মাস্তানি করবে নাকি? তাছাড়া আমরা সবাই ব্যাচেলর। মেয়ে মানুষ মাস্তানি তো আর করতে পারবে না। আমাদের জন্য চা করবে আর রোজ সকালে খাবার বানাবে। তাহলে ঠিক আছে, কিন্তু যদি সমস্যা হয়? তখন দেখা যাবে। নিলয় একটু ঝাঁঝি দিয়ে কথাটা বলল। এজন্য কেউ আর কোনো প্রশ্ন করলো না। নেহার হাত ধরে বাড়ির মধ্যে প্রবেশ করে নিলয়। ওদের পিছনে মাসুম, সিয়াম আর অর্ক অবাক চোখে চেয়ে পিছনে আসতে থাকে। অবাক হওয়ার কারণ, যে নিলয় মেয়েদেরকে সহ্যই করতে পারে না, সে নিলয় একটা অচেনা মেয়ের হাত ধরে নিজেরই দলে টেনে নিয়ে আসছে, থাকতেও দিচ্ছে সবার সাথে। ওরা এসব ভাবতেই অবাক হচ্ছে। নেহা বাড়িতে প্রবেশ করে। বিশাল একটি বাড়ি। বড় এই বাড়িতে নিলয়, মাসুম, সিয়াম আর অর্ক ছাড়া কেউ থাকে না। কোনো কাজের লোকও নেই এখানে। শহর থেকে অনেকখানি দূরে বাড়িটা। নেহা সবকিছু অবাক চোখে দেখছে। তখনই নিলয় বলে, এখানে থাকতে হলে তোমাকে কয়েকটি রুলস মানতে হবে। আর নিলয় একবার যে রুলস জারি করে তা অন্য কারো রুলস ভাঙার সাহস নেই। এমনকি নিলয় তা ভাঙে না। জি বলুন। সবাই বাইরে গেলেও শুধু তুমি কখনো এই বাড়ির বাইরে যেতে পারবে না। হয়তো কোনো প্রশ্ন করবে না। বাড়ির বাইরে যদি যেতে ইচ্ছে করে তাহলে সেদিনই তোমার হবে এ বাড়িতে শেষ দিন। কথাটা মনে রাখবে।
নেহা আবারও সব দিক দেখতে থাকে। চোখ আটকে যায় সোফার উপরে কাপড় চোপড় আর সামনে টেবিলে ড্রিঙ্কের বোতল দেখে। নিলয় চলে আসতে যাবে, তখনই নিলয় শুনতে পায়, এই যে ছেলেরা, মানে নিলয়ের লোকেরা, এদিকে শুনুন। এইসব কি কি নোংরা করে রাখছেন সব? দেখতো তো হিরোদের মতো সবগুলো, কিন্তু এত বাজে জায়গায় থাকেন কি করে? ড্রিঙ্কসের বোতলগুলো যেন এভাবে ছড়িয়ে না থাকে। আর বসার জায়গায় এমন কাপড় রাখা কেন? ওয়ারড্রোব কোথায়? সবগুলো তুলুন, না হলে কিন্তু অনেক বকা দিব। নোংরা আমার পছন্দ না, পরিষ্কার করতে হবে সব। নিলয় ভুরু কুঁচকে তাকায় নেহার দিকে। কোমরে হাত রেখে মাসুম, সিয়াম আর অর্কদের দিকে তাকিয়ে ঝাঁঝি দিচ্ছে সে। মাসুম হা হয়ে একবার নেহার দিকে তাকায়, আরেকবার নিলয়ের দিকে তাকায়। সবাই নেহার দিকে তাকানো শেষে নিলয়ের দিকে তাকালো। নিলয় নিজেই কৌতূহলী দৃষ্টিতে নেহার দিকে তাকিয়ে আছে। অর্ক বলল, ভাই এসব কি? ও আমাদের বক্সে কেন? আর এগুলো তো সবসময় এভাবেই থাকে। তুমি কিছু বলো। ওই ছেলে শোনেন, উনি কি বলবে? প্রশ্ন করতে নিষেধ করেছে, কাজ করতে তো বারণ করেনি। ঘর বাড়ি পরিষ্কার দেখতে চাই 2 ঘন্টার ভিতরে। আর আমার সামনে যদি কেউ সিগারেট খেয়েছেন তো খবর আছে, মেরে না হসপিটাল পাঠাবো। কখনো আমার সামনে অগোছালোভাবে কেউ কিছু রাখবে না, সিগারেটও খাবে না সামনে, এটা আমার রুলস। আর এই নেহা একবার যে রুলস জারি করে তা অন্য কেউ কখনো ভাঙার সাহস করে না, এমনকি নেহাও তার রুলস ভাঙতে পারে না। নেহার কথা শুনে ওরা সবাই হাসবে না অবাক হবে ঠিক বুঝতে পারছে না, কারণ একটু আগে নিলয় জোরে জোরে নেহাকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলেছে তার হুবহু কপি করে নিলয়ের লোকেদেরকেই নেহা শোনাচ্ছে। নিলয় আরো কৌতূহলী হয়ে নেহার দিকে তাকিয়ে আছে। নিলয় একটু হাসলো, তখনই নেহা বলল, এই যে নিলয় সাহেব, আপনাকেও বলছি, আমার সামনে সিগারেট তো দূরে থাক, কোনো রকম ড্রিঙ্কসও করবেন না, না হলে খবর আছে। এগুলো আমার পছন্দ না মোটেও। খেতে হলে দূরে যেয়ে খাবেন, আমার সামনে একদমই নেশা করা চলবে না। এই যে লেডি রাফিয়ান, কাকে ধমকাচ্ছেন? চিনেন আমাদের? পুরো শহর যে গ্যাংয়ের ভয়ে কাঁপছে, সেই গ্যাংয়ের লোক আমরা। গ্যাংয়ের ভয় দেখাও? কিসের গ্যাং? কথাটা বলেই নেহা সিয়ামের কান টেনে ধরে। সবাই কিছু সময় বোকার মতো তাকিয়ে থাকে নেহার এমন আকস্মিক কাণ্ড দেখে। নেহা এমন আচরণ করছে যেন কতদিনের চেনা সবাই ওর কাছে। নিলয় নেহার কাণ্ড দেখে জোরে বলে ওঠে, তোমাকে থাকতে দিয়েছি এখানে, তোমার ঘর দেখিয়ে দেবে। দয়া করে নিজের মতো থাকবে। আমরা কি করি না করি সেসব জানার বা দেখার দরকার নেই তোমার। আচ্ছা সরি, আমি এরকমই। ছোট থেকে মাকে হারিয়েছি, বাবা রিক্সা চালাতো, অ্যাক্সিডেন্ট করে মারা যায়। পড়াশোনা করার আর তখন পরিস্থিতি ছিল না। অন্যের বাড়িতে কাজ করেছি, নিজের মতো সব গুছিয়ে দিতাম, কিন্তু যেখানে যেতাম সেখানে সবাই আমার দিকে কুদৃষ্টিতে তাকাতো। ভাগ্যের চাকা ঘোরানোর জন্য শহরে আসি, কিন্তু যাই হোক, আপনাদের চোখে এখনো অবধি সেই কুদৃষ্টি দেখিনি। আমি চেয়েছিলাম আপনার বন্ধু হতে ও ওদের বড় বোনের মতো শাসন আদর করতে, সেটা আর হলো না। যখন আমি চলে যাচ্ছি, চলে তো যেতে পারবো না, আমি হয়তো আপনাদের ঠিকানা পুলিশকে বলে দিতে পারি, আমাকে মেরে ফেলুন। ইহার কথা শুনে সবাই বোকার মতো তাকায়। নিলয় ঠিক কি বলবে ভেবে পাচ্ছে না। মাসুম দৌড়ে যে কাপড়গুলো সোফার উপর থেকে সরিয়ে ফেলে। সিয়াম যে বোতলগুলো সরায়। অর্ক এসে বলে, সরি, আমাদের মাফ করে দিন। আমরা আসলে কখনো এমন শাসন পাইনি তো, তাই অবাক হয়েছি। আর ভাই আমাদের অনেক ভালোবাসে, একটি কেউ বোকা দিলে ভাই তা মেনে নেয় না। ভাই প্লিজ ওনাকে থাকতে বলো, আমরা সব ওনার কথা শুনবো, আমরা সবাই একসাথে থাকবো, তিনি আমাদের বোন হয়ে থাকবে। ভাই একসাথে থাকবো, তবে কেউ যেন না জানে আন্ডারওয়ার্ল্ডের কিংয়ের গ্যাং এর সাথে একটা মেয়েও থাকে, না হলে সমস্যা হবে। ভাইয়ের দেওয়া রুলস নষ্ট হবে। আমরা আপনার মতো করে চলবো, প্লিজ চলে যাবেন না। কেউ তো আর থাকতে বলছে না। আচ্ছা বাবা, সে থাকবে, সে কোথাও যাবে না। সবাই হাসতে থাকে। নিলয় চলে যায় নিজের ঘরে। মাসুম নেহাকে নিলয়ের পাশের রুমে নিয়ে আসে। তারপর সবাই যে যার মতো নিজের রুমে যেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন নিলয় খেয়াল করে ওর মুখে রোদের আলো এসে পড়ছে। নিলয় বিরক্ত
তৃপ্তি নিয়ে সামনে তাকায়। সকাল হয়ে